হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদের করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি নিয়ে, যে একজন আমাকে জিজ্ঞেস করেছে যে সে রিজার্ভেশন ক্যাটাগরিতে টেট কোয়ালিফাই করেছে, তো ইন্টারভিউতে সে রিজার্ভেশন আবার পাবে কি পাবে না। তো এক্ষেত্রে আমি বলবো যে অ্যাকর্ডিং টু রুলস, টেট আর ইন্টারভিউ দুটো আলাদা বিষয়, দুটো পরীক্ষারই আলাদা আলাদা নোটিফিকেশন বের হয়। কাজেই টেটের আর ইন্টারভিউয়ের সঙ্গে রিজার্ভেশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেটা পুরোটা আলাদা। তুমি টেটেও রিজার্ভেশন পেতে পারো, আবার ইন্টারভিউতেও রিজার্ভেশন পেতে পারো। এবার তার মানে এই নয় যে তুমি রিজার্ভেশনে পাস করেছো জন্য তুমি ইন্টারভিউতে রিজার্ভেশনে কাউন্ট হবে, তা নয়। ওখানে তুমি ফ্রেশ স্টুডেন্ট, ওখানে কোনো তোমার ক্যাটাগরি কাউন্ট হচ্ছে না। এবার তুমি যদি ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করতে পারো, তাহলে তুমি যদি জেনারেল যে কাট অফ রয়েছে সেটা যদি ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি জেনারেলে কাউন্ট হবে। আর যদি জেনারেল কাট অফ ক্লিয়ার করতে না পারো, তাহলে তুমি আবার রিজার্ভেশনে কাউন্ট হবে। এক্ষেত্রে তুমি দু জায়গায় সুবিধা নিতে পারো। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো। এবার পরের প্রশ্ন রয়েছে, আমার একাডেমিক কম, আমি কি পারবো? তো এই চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে একটা কথা বলবো, যদি তোমার একাডেমিক স্কোর এখন যা রয়েছে তার থেকে যদি কম থাকতো, তাহলে তুমি কি করতে? তুমি কি ফিল্ড ছেড়ে পালিয়ে যেতে? প্রিপারেশন আমাকে ছেড়ে দিতে? আমার মনে নিশ্চয়ই তা নয়। তুমি শুধু একটা বিষয় মাথায় রাখো, তুমি টেট কোয়ালিফাই করেছো আর এখন তুমি ইন্টারভিউর জন্য এলিজিবল। তো সমস্ত ধরনের নেগেটিভিটি তুমি ছেড়ে দিয়ে শুধু একটা বিষয় মাথায় রাখো, তুমি টেট কোয়ালিফাই করেছো আর তুমি এর জন্য এলিজিবল। এখন তোমাকে ইন্টারভিউতে বেস্ট দিয়ে তুমি তোমার সুযোগটা ছিনিয়ে নাও। তো এক্ষেত্রে যারা তোমার থেকে একাডেমিক স্কোর বেশি গেইন করে আছে, তার সঙ্গে তোমার ডিফারেন্স এতটাই যে তাদের এফোর্ট এখন একটু কম দিতে হবে আর তোমার এফোর্ট একটু বেশি দিতে হবে। এই যা পার্থক্য, আশা করি বুঝতে পেরেছো। এরপরে প্রশ্ন রয়েছে আনলিমিটেড সিলেবাস, কি পড়বো কি পড়বো না। তো এর এই প্রশ্নটা নিয়ে আমি আমার আগের ভিডিও ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যে আলোচনা করেছিলাম, ওখানে এই প্রশ্ন নিয়ে আমি বলে দিয়েছি কিছু। তো আপনারা ওই ভিডিওটা দেখেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। এবার পরের প্রশ্ন রয়েছে যে ডেমো ডেমো তাদের ভালো হচ্ছে না। তো ডেমো তখনই ভালো হবে যখন তোমার সেই বিষয়টা নিয়ে প্রপার নলেজ তুমি রাখবে। হ্যাঁ, তো শুধু ডেমো রেডি করলেই চলবে না, তার ব্যাকআপও তোমার রাখতে হবে। এই জন্য প্রাইমারি স্কুলের বাচ্চাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়ে দেখবে যেখানে কি কি বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর ডেমো হবে কি হবে না। তো ওগুলো সিলেক্ট করার পর তুমি সেই বিষয়ে আগে প্রপার নলেজটা গেইন করো। আর যখনই তুমি প্রপার নলেজ গেইন করবে, তখনই তোমার আর অসুবিধা হবে না। তুমি ডেমো দিতে গিয়ে আর আটকাবে না যে এরপরের লাইন কি ছিল। হ্যাঁ, তখন তোমার আর ডেমোটা ন্যাচারাল লাগবে না। তো এই জন্য তোমার আগে কি করতে হবে, প্রপার নলেজ রাখতে হবে সেই বিষয়। যেমন ধরো, তোমাকে ইন্টারভিউয়ার বলল যে ওজোন স্তর নিয়ে ডেমো দাও। এবার তুমি ওজোন স্তর সুন্দর বুঝিয়ে দিলে। এবার বোঝানোর পর তোমাকে প্রশ্ন করতে পারে যে ওজোন হোল কি। এবার আন্টার্কটিকায় তো জনবস্তি নেই, ওখানে দূষণ নেই, তাহলে আন্টার্কটিকায় ওজোন হোলটা তৈরি হলো কিভাবে? তাহলে দেখো, তুমি বোঝালে ওজোন স্তর, এবার প্রশ্ন করলো ওজোন হোল থেকে। তো এরকম প্রশ্নের সম্মুখীন তোমরা হতে পারো। তো কাজেই তোমাকে প্রপার নলেজ রাখতে হবে। এই জন্য তোমাদের সিলেবাসগুলো দেখা উচিত এবং কোন কোন বিষয়ে ডেমো হতে পারে সেগুলো লিস্টেড করো। এবার সব বিষয়ে তোমাকে ডেমো রেডি করতে হবে না। সব বিষয়ে তোমার মোটামুটি ধারণা হওয়ার পর সিলেক্টেড কিছু টপিকের তুমি ডেমো রেডি করো। এবার সিলেক্টেড টপিকগুলোতে যদি তোমার ডেমো ভালো হয়, তাহলে তোমরা অনেকটা কনফিডেন্ট ফিল করবে, যেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারছি, যা আমি নিজেও ফেস করছি। আমার ইন্টারভিউর আগে আমি এতগুলো বিষয়ের ডেমো রেডি করেছিলাম, যা যে যে টপিকের উপর ডেমো হতে পারে আমি সব টপিকের ডেমো রেডি করেছিলাম, যা আমার কনফিডেন্ট বিল্ড আপ করতে অনেকটা হেল্প করেছিল। আর এই কনফিডেন্টটাই তোমাদের আনতে হবে। আর এই কনফিডেন্টটা তখনই আসবে যখন তোমরা ডেমো দেওয়ার আগে সেই বিষয়ের প্রপার নলেজ তুমি রাখবে। আশা করি বুঝতে পেরেছো ডেমো ভালো না হওয়ার পিছনে কারণ। তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।